ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনাদের জন্য রিয়া ভট্টাচার্যের লেখা গল্প প্রজ্ঞা। গল্পটি আমরা নিয়েছি অক্ষর সংলাপ প্রকাশন থেকে প্রকাশিত অশনি সংকেত বইটি থেকে। গল্পের কিছু অংশের বর্ণনা সম্পূর্ণভাবে প্রাপ্তমনস্কদের জন্য। শুরু হচ্ছে রিয়া ভট্টাচার্যের গল্প প্রজ্ঞা। লেখিকার সাম্প্রতিকতম বই অরিহন্ত্রী প্রকাশিত হয়েছে অক্ষর সংলাপ প্রকাশন থেকে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন। দরজা খুলেই আঁতকে উঠল সৌমিলি। ঠিক দরজার সামনে ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে তার খয়েরি রঙের বেড়ালটা। প্রতিদিন তাকে নিজে হাতে খাওয়াতো সৌমিলি। বড্ড ন্যাওটা ছিল বেড়ালটা তার। কাল অবধি সৌমিলির পায়ে পায়ে ঘুরেছে, আর আজ সে পড়ে আছে এইভাবে। ঘাড়খানা কে যেন প্রবল আক্রোশে মট করে ঘুরিয়ে দিয়েছে একপাশে। প্রায় বেরিয়ে আসা ঘোলাটে চোখ দুটোয় অবিমিশ্র আতঙ্কের ছাপ। চারটে তুলতুলে পশম পা থেবড়ে আছে চারদিকে, যেন কোনো এক অদৃশ্য সুতোয় চারদিক দিয়ে বাঁধা। পেটের কাছটায় এক খাবলা সিঁদুর যেন কেউ লেপে দিয়েছে। অলিখিত যন্ত্রণারা ইতি উতি উড়ে বেড়াচ্ছে ছোট্ট শরীরটা জুড়ে। মেয়ের চিৎকার শুনে দৌড়ে এসে মেঝের দিকে চোখ পড়তেই পাথর হয়ে গেছেন অনুসূয়া দেবী। আদর করে তিনিই বেড়ালটার নাম রেখেছিলেন ঘোতন। তুলোর বুরুষের মতো মোটা লেজখানা দিয়ে মাঝে মাঝেই আচমকা খেলার ছলে ঝাপটা মারত সে অনুসূয়াকে। আজ সে আর নেই। আর কখনো আদুরে মেয়াও ডাকে আবদার করবে না সে। গালে গাল ঘষে আদর খেতে চাইবে না। কথাটা মনে হতেই একদলা কান্না যেন বোবা শব্দের মতো গলা বেয়ে ঠেলে উঠল দুজনের। মর্নিং ওয়াক ফেরত অরুণাববাবু পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন ক্ষণিকের জন্য। কোনো ক্রমে মা মেয়েকে ভেতরে পাঠিয়ে নতুন কেনা গোলাপি তোয়ালেটায় মুড়ে ফেললেন ছোট্ট ঘোতনের শবদেহটা। কবর দিলেন আঙিনার কনক চাপা গাছটার নিচে। কিছু ফুল এমনিই ঝরে পড়ল কবরটার উপরে। সেদিকে তাকিয়ে চোখের কোণটা আচমকাই যেন ভিজে উঠল তাঁর। আসল কাণ্ডটা চোখে পড়ল ঘরে ঢোকবার মুহূর্তে। সদর দরজার পাশে সাদা দেওয়ালটায় কে যেন এঁকে দিয়ে গেছে একটি টকটকে লাল ওল্টানো ত্রিভুজ। ত্রিভুজের দুটি বাহুকে সংযোগ করে একখানা গোল চোখ আঁকা আছে কালো রঙে। ফাল্গুনের মনোরম সকালে এই চিহ্ন দেখে অমঙ্গল আশঙ্কায় হঠাৎ মনটা যেন কেঁপে উঠল অরুণাভবাবুর। নিজের অজান্তেই কপালে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম। আশঙ্কাটাকে মন থেকে এক প্রকার জোর করে তাড়িয়ে চিহ্নটার দিকে এগিয়ে গেলেন তিনি। স্পষ্ট মনে আছে, যখন তিনি মর্নিং ওয়াকে বেরোন তখন এসব কিছু ছিল না। খুঁটিয়ে খুঁটিয়ে চিহ্নটাকে দেখতে লাগলেন তিনি। গোলা সিঁদুর ও ভূষকালি ব্যবহার করে আঁকা হয়েছে। লাল ত্রিভুজের মধ্যে কালো চোখখানা বড্ড বেশি তীক্ষ্ণ। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটা অজানা ভয় যেন চেপে বসে মনে। তড়িঘড়ি পকেট থেকে রুমালখানা বের করে ঘষে ঘষে দাগ ওঠাতে শুরু করলেন অরুণাভবাবু। অনুসূয়া দেবী মারাত্মক ভীতু স্বভাবা। এই চিহ্নের কথা জানতে পারলে হুলুস্থুলু বেঁধে যাবে বাড়িতে। এমনিতেই বাড়িটা কেনার সময় কম আপত্তি তোলেননি তিনি। কোনো এক বাবাজি নাকি বলেছিলেন বাড়িটিতে বাস্তু দোষ আছে। কিন্তু অরুণাভবাবু এক প্রকার জেদ করেই কিনেছিলেন সুদৃশ্য এই একতলা বাড়িখানা। বাড়ির মালিক কোনো এক অজ্ঞাত কারণে বাড়িটি তৈরি করার পর নিজে বাস না করে বিক্রি করে দিয়েছিলেন অনেকটা সস্তায়। বলতে গেলে এক প্রকার জলের দরেই বাড়িখানা পাওয়া গিয়েছিল। নয়তো মূল খড়গপুর শহর থেকে মাত্র 4 কিলোমিটার ভেতরে প্রকৃতির কোলে এত সুন্দর বাড়ির যে আকাশছোঁয়া দাম, তা দেওয়ার সাধ্য নেই তাঁর। এলাকাটার নাম বড় সুন্দর, জামনা। দিগন্ত বিস্তৃত ন্যাশনাল হাইওয়ের কোল ঘেঁষে যে ছোট্ট রাস্তাটা ভেতরে ঢুকে গেছে, সেখানে ধানক্ষেত, মাঠ, কৃষ্ণচূড়া শিমুলের কোলে একটা ছোট্ট ব্লক জামনা। এখানে এখনও জনবসতি গড়ে ওঠেনি তেমনভাবে।
বাড়িগুলো বড্ড খাপছাড়াভাবে এদিক ওদিক ছড়ানো। মাঝে সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে চলে যাওয়া সরু আলপথ গিয়ে মিশেছে কৃষকদের গ্রামে। অরুণাভবাবু লেখক মানুষ, নির্জনতা তাকে বড্ড টানে। এই কারণেই শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে এই বাড়িটা পেয়ে আর দ্বিতীয়বার ভাবেননি। এখন মনে হচ্ছে অতটা তাড়াহুড়ো হয়তো না করলেও হতো। অরুণাভবাবুদের বাড়ির বাঁদিকে মিত্তির বাবুদের বিশাল দোতলা বাড়ি। অনেকখানি জমির ওপর নানা রকম ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা বাড়িটি অনন্য সুন্দর। মিত্তিরবাবুর স্ত্রী সুধারানী এর মধ্যেই বড্ড ভালো বন্ধু হয়ে উঠেছেন অনুসুয়ার। তবে সৌমিলিকে নিয়ে একটু সমস্যা আছে। এই এলাকায় তার বয়সী মেয়ে আর একটিও নেই। অগত্যা বাস্তবিক বন্ধুদের আশা ত্যাগ করে নিজের কলেজ ও ভার্চুয়াল বন্ধুবান্ধব নিয়ে মেতে আছে সে। এছাড়াও আরও একটি গুণ আছে তার, সে বড় ভালো আঁকিয়ে। বিমূর্ত প্রতিকৃতি আঁকা তার খুব পছন্দের। তাছাড়া প্রকৃতি স্কেচ করতে সে ভালোবাসে। তার কলেজের হোস্টেলে ছুটি পড়লেই সোজা চলে আসে বাড়িতে, প্রকৃতির রঙে সাদা ক্যানভাস রাঙিয়ে তুলবে বলে। বাড়ির ডান দিকে সুবিশাল ধান ক্ষেত, সবুজ কার্পেটের মতো বিছিয়ে আছে অনেকটা জুড়ে। তারপর আরও একখানা বাড়ি। এই বাড়ির বাসিন্দাদের সঙ্গে তেমন পরিচয় নেই অরুণাভবাবুদের। তারা নিজেদের মতোই থাকতে ভালোবাসেন, খুব একটা মেশেন না পাড়ায়। শোনা যায় কোনো এক ব্যবসায়ীর বাড়ি ওটি। স্ত্রী ও দুজন আশ্রিতা ভগিনী ছাড়া আর কেউ বাস করে না ওখানে। বাড়ির চারপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে পায়ে পায়ে ভেতরে এলেন অরুণাভবাবু। ঘড়িতে এখন 8:27। রোদের ছোঁয়া এমনিতেই লাগতে শুরু করেছে গাছের পাতায় পাতায়। ঘরের ভেতর বিমর্ষ হয়ে সোফার উপর বসেছিলেন অনুসুয়া দেবী। সৌমিলির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, হয়তো কাঁদছে। অন্যান্য দিন এই সময় মা মেয়ের খুনসুটি হাসাহাসিতে গমগম করে বাড়িটা। আজ সেখানে শ্মশানের স্তব্ধতা। আরে কিছু খেতে দেবে নাকি? কটা বাজে সেদিকে খেয়াল আছে? একটু পরেই তো অফিস যেতে হবে নাকি? গলা খাঁকারি দিয়ে কুণ্ঠা মিশ্রিত গলায় বললেন অরুণাভবাবু। অনুসুয়া কোনো উত্তর দিলেন না। যেমন বসেছিলেন সেভাবেই বসে রইলেন। চোখ দুটো ড্রয়িং রুমের জানালা দিয়ে পাশের ঝাঁকড়া কদম গাছটায় প্রজাপতির ওড়াউড়ি দেখতে ব্যস্ত। সামনে গিয়ে আরও একবার কেশে গলাটা পরিষ্কার করে নিলেন অরুণাভ। তারপর নরম গলায় বললেন, নিজেকে সামলাও অনু। মিলি বড্ড ভেঙে পড়েছে, ওকেও তো সামলাতে হবে আমাদের। ওঠো প্লিজ। তুমি এভাবে ভেঙে পড়লে মিলিকে কে সামলাবে বলো? এবার যেন একটু নড়ে চড়ে বসলেন অনুসুয়া। কান্না ভেজা গলায় বললেন, খোতনটা তো বড্ড ভালো ছিল, ওকে কে কেন মারলো বলো তো? আর এভাবে মারলো যে। কথাটা শেষ করতে পারলেন না তিনি। শিউরে উঠে চোখ বুজে ফেললেন। মেঝের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন অরুণাভ। মানুষ আজকাল বড্ড নিষ্ঠুর হয়ে পড়েছে। কিন্তু দেওয়ালের ওই চিহ্ন, ওর কি আদেও কোনো অর্থ আছে নাকি নিছক খেয়ালে? বুঝতে পারছিলেন না তিনি। এলোমেলো হয়ে যাচ্ছে ভাবনাগুলো। একটা দম বন্ধ করা টেনশন জাঁকিয়ে বসছে মস্তিষ্কে। নিস্তার পেতে তড়িঘড়ি সোফায় বসে খবরের কাগজখানা মেলে ধরলেন তিনি। অনুসুয়া উঠে আস্তে আস্তে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। সৌমিলির ঘরের দরজা এখনো বন্ধ। কি করছে মেয়েটা কে জানে। খাটের ওপর বাবু হয়ে বসেছিল সৌমিলি। সামনে ছড়ানো ড্রয়িং করার খাতা পেন্সিল। কাল রাতেই একখানা স্কেচ শুরু করেছিল। ইচ্ছে ছিল সকালে সেটা শেষ করার। এখন আর বিন্দুমাত্র ইচ্ছে করছে না ওসব। চোখের সামনে ভাসছে ঘতুনের মৃত শরীরখানা। উফ, কি নৃশংস। চোখের কোল ফুলে উঠেছে। এখন শূন্য দৃষ্টি আর ভারাক্রান্ত মন এলোমেলো খুঁজে বেড়াচ্ছে মৃত্যুর কারণ। ঘতন কি তবে কারোর বাড়িতে ভুল করে ঢুকে গিয়েছিল? কিন্তু তা বলে এভাবে হত্যা? আর ভাবতে পারছিল না সে। মুখের মধ্যে গুলিয়ে উঠছিল বিবমিষার তেতো স্বাদ।
আচমকা খট করে একটা শব্দ, সেই সঙ্গে জানালা গলে ঘরের ভেতরে এসে পড়ল একখানা কাগজ জড়ানো ইটের টুকরো। ভাগ্যিস ক্যানভাসের ওপর ঝুঁকেছিল সৌমিলি, নয়তো ইট সোজাসুজি এসে লাগতো মাথায়। ভয়ে আঁতকে উঠল সে। মা! সৌমিলির চিৎকার শুনে বাইরে তখন দরজা ধাক্কাতে শুরু করেছে অরুণাভ, অনুসুয়া দুজনেই। চোখ তুলে একবার দরজার দিকে দেখে নিল সৌমিলি। আঁটো ছিটকিনিটা তখন তার দিকে তাকিয়ে যেন ব্যঙ্গ হাসি হাসছে। গুটি গুটি পায়ে খাট থেকে নেমে এগিয়ে গেল সে। মেঝে থেকে কুড়িয়ে নিল ইটের টুকরোটা। খাতা থেকে এলোমেলোভাবে ছেঁড়া পাতায় দুর্বোধ্য কিছু আঁকিবুঁকি, সাথে লাল কালিতে আঁকা ওল্টানো ত্রিভুজ, মাঝে কালচে চোখ। একদম নিচে ভাঙা বাংলায় লেখা প্রজ্ঞা। কাগজটা হাতে নিয়ে কেমন যেন থরথর করে কেঁপে উঠল সৌমিলি। কোনো ক্রমে দরজা খুলে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল সে। হতভম্ব হয়ে কাগজখানা হাতে নিয়ে নির্বাক দাঁড়িয়ে রইলেন অরুণাভ। তার মনে হলো এ শুধু আভাস মাত্র। অপেক্ষা করে আছে বিশাল বড় একটা ঝড়। ঈশান কোণে জমেছে কালচে মেঘ, যার গর্ভে খেলা করছে ধারালো বিদ্যুতের ফলা। বৃষ্টিটা নামলো মাঝরাতে। প্রকৃতি যেন তার অমোঘ সুন্দর ধ্বংসলীলা সাধনের জন্য বেছে নিয়েছেন অন্ধকারের ক্যানভাস। টিপ টিপ শব্দে শুরু করে এখন দ্রিম দ্রিম শব্দে মাদল বাজছে ধরিত্রীর বুকে। শান্ত পাড়াটা এখন নৈশব্দের চাদরে ঢাকা। মাঝে মধ্যে শোনা যাচ্ছে একাকী কুকুরের আর্ত কান্নার শব্দ। বিছানায় শুয়ে এক মনে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে সৌমিলি। পাশে অঘরে ঘুমোচ্ছেন মা অনুসুয়া। বিছানার বিপরীতে ডিভানের ওপর শুয়ে অরুণাভ। আজ মা বাবা দুজনেই মেয়ের ঘরে শুয়েছেন। সকাল থেকে যে ঘটনাক্রম ঘটে চলেছে, তারপর মেয়েকে আর একা ঘরে রাখার সাহস পাননি অরুণাভ, অনুসুয়া। পরশু সকালেই সৌমিলি ফিরে যাবে হস্টেলে। কালকের দিনটা কোনো ক্রমে কাটিয়ে দিতে পারলেই হলো। একটা টুক শব্দে সচেতন হয়ে উঠল সৌমিলি। সদর দরজা খুলে কারো প্রবেশ করার শব্দ বলে মনে হলো, কিন্তু তা কি করে সম্ভব? শোয়ার আগে অন্তত 10 বার দরজার লক চেক করেছেন অনুসুয়া। এমনকি ভেতর থেকে এমনভাবে ছিটকিনি লাগানো যাতে বাইরে থেকে কারো প্রবেশ কার্যত অসম্ভব। তবে এত রাতে কে? পায়ের শব্দ আস্তে আস্তে এগিয়ে গেল বাবা মায়ের বেডরুমের দিকে। একটু পরেই ভেসে এলো দরজা খোলার খুট শব্দ। আচমকা যেন প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ঘর। ঝনঝন শব্দে ভেঙে পড়ল মা বাবার ঘরের জানালার কাঁচ। ধড়মড় করে উঠে বসলেন অরুণাভ, অনুসুয়া। হাড়ি কাঠে গলা দেওয়া পাঁঠার মতো ঠক ঠক করে কাঁপতে লাগলো সৌমিলি। আমি কি একবার দেখে আসবো? একদম না, ভুলেও বেরোবে না তুমি। দেখছো না কেমন হচ্ছে? আমার মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। তাড়াতাড়ি পুলিশে ফোন করো। মেয়েকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বললেন অনুসুয়া। স্ত্রীর দিকে এবার অবাক চোখে চাইলেন অরুণাভ। এই ঝড় বাদলার রাতে ছিটকিনি, তালা, সেফটি লক খুলে যে ঘরে প্রবেশ করেছে তাকে চোর বা ডাকাত বলে কল্পনা করাটা শক্ত। তাছাড়া ডাকাত ইচ্ছে করে জানালার কাঁচ ভেঙে জানান দেয় না তার উপস্থিতি। তাছাড়া আচমকা এমন ভূমিকম্পের কারণটাই বা কি? সব গুলিয়ে যাচ্ছিল তার। তবুও স্ত্রীর কথা মতো মোবাইলে পুলিশ স্টেশনের নম্বরটা ধরলেন তিনি। 3 বার বেজে কেটে গেল ফোনটা। ইতিমধ্যে তাদের 3 জনকে নির্বাক করে দিয়ে ধীরে ধীরে খুলে যাচ্ছে সৌমিলির বেডরুমের দরজা। ভেতর থেকে লাগানো লোহার ছিটকিনি গলে পড়ছে মোমের মতো, সম্ভবত কোনো শক্তিশালী অ্যাসিডের প্রভাবে। ঘরের দরজা খুলে কোনো রূপকথায় বর্ণিত হাড় হিম করা ডাকাত প্রবেশ করলেও বোধহয় এতটা চমকাতেন না অরুণাভবাবুরা, যতটা এই মূর্তিকে দেখে চমকালেন। তাকে দেখে অমানসিক আতঙ্কে পাথর হয়ে গেলেন তারা। তাদের সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6.5 ফুট লম্বা একটা পিঙ্গল অবয়ব, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো আলখাল্লায়।
চোখের কোটরে দপ দপ করে যেন দাবানল জ্বলছে। মুখের চামড়ায় আড়াআড়িভাবে ন্যস্ত একটি ভয়ঙ্কর কাটা দাগ, যেন কোনো ব্যক্তি ধারালো চপারের আঘাতে ছিন্ন ভিন্ন করতে চেয়েছিল মুখখানা। খড়খড়ে ফ্যাকাশে ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে দুর্গন্ধময় আঠালো লালা। নাসিকাহীন বিভৎস মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে সৌমিলির দিকে। মূর্তিকে ঘরে প্রবেশ করতে দেখেই আতঙ্কে জ্ঞান হারায় সৌমিলি। এবার সংজ্ঞাহীন হয়ে তার ওপর ঢলে পড়লেন অনুসুয়া। একলা অরুণাভবাবু বাধা দেওয়ার মরিয়া চেষ্টায় বেডসাইড টেবিলে রাখা জলের ভারী কাঁচের জগটা সর্বশক্তি দিয়ে বসিয়ে দিলেন মূর্তির মাথায়। ঘুরে দাঁড়ালো সেই মূর্তিমান শয়তান। অত ভারী কাঁচের জগখানা ভেঙে গিয়েও তার বিশেষ কোনো ক্ষতি করতে পেরেছে বলে তো মনে হলো না। শুধু শরীরের যে জায়গায় জল লেগেছে সেই জায়গা দিয়ে বেরোতে লাগলো আশ্চর্য সবুজ রঙের সুগন্ধি ধোঁয়া। অবশ্য তার ঘ্রাণ বেশিক্ষণ গ্রহণ করতে হলো না অরুণাভবাবুকে, কারণ মুহূর্তের মধ্যেই লিকলিকে আঙুলের সাঁড়াশির প্যাঁচে তার গলা আটকে ধরে তাকে শূন্যে তুলে ফেলল মূর্তিটা। আলগোছে ঝাঁকিয়ে ছুঁড়ে ফেলে দিল ডিভানের বুকে। তৎক্ষণাৎ সংজ্ঞাহীন হয়ে ডিভানের ওপর ঢলে পড়লেন অরুণাভ। এবার সম্পূর্ণ বাধাহীনভাবে ঘাটের দিকে এগিয়ে গেল মূর্তিটা। শরীর থেকে হালকা পালক খসানোর মতো অনুসুয়াকে ঠেলে সরিয়ে কোলে তুলে নিল সৌমিলির সংজ্ঞাহীন দেহ। তারপর একই রকম বাধাহীনভাবে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কাছে গিয়ে এক মুহূর্তের জন্য ঘুরে দাঁড়ালো সে। একটানা রিন রিন শব্দ ভেসে এলো তার মুখ থেকে। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ল জানালার কাঁচ, ঘরের আয়না সব। সেই কাঁচের স্তূপ পেছনে ফেলে এগিয়ে গেল মূর্তি। পেছনে পড়ে রইল দুটো সংজ্ঞাহীন দেহ। অন্ধকার আকাশের বুক চিরে কড়কড় শব্দে নামল রূপলি বিদ্যুতের রেখা। ঘরের চারটি কোণায় চারটে বড় মাটির মালসায় জ্বলছে আগুন। ধুনো ও পোড়া কাঠের গন্ধে ভারাক্রান্ত হয়ে আছে পরিবেশ। ঘরের পশ্চিমমুখী দেওয়ালের গায়ে ঝুলছে টকটকে লাল একটা কাপড়। তার এপাশে দণ্ডায়মান এক অদ্ভুত মূর্তি। মূর্তিটি কি দিয়ে গঠিত তা বোঝা যাচ্ছে না। মাটি, কাঠ, পাথর অথবা কোনো সংকর ধাতু দ্বারা নির্মিত হতে পারে। তবে আগাগোড়া সিঁদুরলিপ্ত মূর্তিখানি দেখলে অসমসাহসী ব্যক্তিরও রক্ত হিম হয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পুরাণে বর্ণিত রাক্ষসের আদলে গড়ে ওঠা মূর্তিটির দুটি ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আছে রক্তমাখা দুটি দাঁত। চোখে ভাঁটার মতো আগুন নিয়ে মূর্তিটি চেয়ে আছে সামনের দিকে, যেখানে সজ্জিত হয়েছে ষড়ভুজাকৃতি একটি ছক। ছকখানি হল দুটি ত্রিভুজ, একটি সোজা, অপরটি উল্টানো, যা সম্মিলিত হয়ে একটি ষড়ভুজ তারার রূপ নিয়েছে। তার প্রতিটি বহির্বিন্দুতে বসানো আছে দুটি করে ছোট ঢাকা দেওয়া কলস। প্রতিটি কলসের ঢাকনার ওপর আলগোছে রাখা আছে একটি করে শুকিয়ে চিমসে যাওয়া জবা ফুল। প্রতিটি বাহুর একটি কলস অপরটির সঙ্গে অপরাজিতার লতা দ্বারা দৃঢ়ভাবে সংবদ্ধ। ষড়ভুজের প্রতিটি বাহুর অন্দরে রাখা একটি করে সিঁদুর মাখা পাতিলেবু, 6টি করে সূঁচ আড়াআড়িভাবে ফোটানো হয়েছে তাতে। ষড়ভুজের কেন্দ্রে ছাই রঙের গুঁড়ো দিয়ে আঁকা একটি বৃত্ত, তার ভেতরে জ্বলজ্বল করছে আয়ত একখানা কালো চোখ। ছকের বাইরে দুটি কলসের জোড়ের মাঝে রাখা একখানি করে পান পাতা, আর তার ওপর একটি করে সুপুরি। ভীষণ দর্শন মূর্তি ও ছকের বিপরীত দিকে বসে আছেন লাল চেলি পরা জটা জুটোধারী এক সন্ন্যাসী। নেশাগ্রস্ত লাল চোখে ভাঁটার মতো জ্বলছে আগুন। পাশে রাখা করটি থেকে মাঝে মধ্যেই কারণবাড়ি পান করছেন তিনি, আর ধুনো ছুড়ে দিচ্ছেন ধুনির আগুনে। ঘরের যে স্থানটা অপেক্ষাকৃত আঁধার, সেখানে একটা চারপাইয়ের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে আছে সৌমিলি। বসনহীন উন্মুক্ত বুকের ওপর সিঁদুর দিয়ে আঁকা আছে একটি উল্টানো ত্রিভুজ, আর তার ভেতর জ্বলজ্বল করছে ভূষকালি দিয়ে আঁকা একটি চোখ। রাত যখন শেষ প্রহর,
আচমকাই দপ করে জ্বলে উঠল। একটি অপার্থিব সবুজ ধোঁয়ায় ঢেকে গেল ঘর। কাছেই কোথাও কড়কড় করে বাজ পড়া শব্দ হলো। দুটো কুকুর কেঁদে উঠল তারস্বরে। দূর থেকে ভেসে এলো শেয়ালের ক্ষণক্ষণে হাসি। ঘরের তাপমাত্রা আচমকাই নেমে গেল চুপ করে। টলতে টলতে উঠে দাঁড়ালেন সন্ন্যাসী। দুহাত সামনে দিকে বাড়িয়ে কোনো এক অজানা মন্ত্রে বন্দনা করলেন ভয়ঙ্কর মূর্তির। এক মুঠো ধুনো ছুঁড়ে দিলেন আগুনে। তারপর এগিয়ে গেলেন চার পায়ের দিকে। অন্ধকারের বুক চিরে ঝলসে ওঠা বিদ্যুৎ রেখায় সুস্পষ্ট হয়ে উঠল তার চোখে জ্বলতে থাকা ধকধকে কামনার আগুন। আস্তে আস্তে তিনি এগিয়ে গেলেন সৌমিলির দিকে। এলিয়ে থাকা অচেতন সৌমিলির অন্দরে প্রবেশ করলেন তিনি। বিড়বিড়িয়ে উঠল ঠোঁট। আচমকাই অচেতন সৌমিলি গুঙিয়ে উঠল। সদ্য খোলা চোখে ফুটে উঠল যুগপৎ আতঙ্ক ও বিস্ময়। সবুজ ধোঁয়া হয়ে উঠল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। রমণমত্ত সন্ন্যাসীর শীতকার ছাপিয়ে ভেসে এলো সৌমিলির বাঁচবার আকুল আরতি। মূর্তি থেকে ভেসে আসা পৈশাচিক খলখল হাসির আড়ালে চাপা পড়ে গেল সবই। মূর্তির কঠোরগত চোখ দুটি ততক্ষণে ঘুরে গেছে চার পায়ের দিকে। অন্ধকারে দপদপ করছে মূর্তির চোখের সবুজ আলো। আপনি একদম ঠিক করেননি অরুণাববাবু। নিজে চুপচাপ থেকে মেয়েটা কেমন বিপদের মধ্যে ঠেলে দিলেন। অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বললেন প্রফেসর অর্ণব উপাধ্যায়। জায়গাটি হলো ইন্দার একটি দুকামরার ফ্ল্যাটের বৈঠকখানা। ছোট্ট ঘরখানায় এখন মানুষ বলতে মোট 4 জন। অরুণাভ অনুসুয়া তো আছেনই, সাথে আছেন খড়গপুর টাউন থানার আইসি সমীর ঘোষ ও খড়গপুর কলেজের দর্শন বিষয়ের অধ্যাপক অর্ণব উপাধ্যায়। আজ সকালে জ্ঞান ফিরতেই অরুণাভ অনুসুয়া প্রথমেই দৌড়ে গিয়েছিলেন থানায়। টাউন থানার আইসি অরুণাভের বিশেষ পরিচিত। সব শুনে তিনিই এনেছেন তাদের এই ঠিকানায়। ইন্সপেক্টর সমীর এককালে প্রফেসর অর্ণববাবুর গুণমুগ্ধ ছাত্র ছিলেন। সেই সূত্রে ওনার ধারণা এ বিষয়ে আলোকপাত করতে পারলে একমাত্র তিনিই পারবেন। আসলে আমি তো বুঝতে পারিনি। আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। আমতা আমতা করে বললেন অরুণাভ। পাশের সোফায় বসে অঝরে কেঁদে চলেছেন অনুসুয়া। দুজনের অবস্থা দেখে অগত্যা মুখ খুললেন সমীর ঘোষ। আসলে স্যার, এনারা তো তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করেননি। এত কিছু সাধারণ মানুষের পক্ষে জানা কি আদৌ সম্ভব? নেহাত কলেজে পড়ার সময় আপনার কাছে ওই একটু আধটু এ বিষয়ে জেনেছিলাম, তাই। হাত তুলে সমীরকে থামিয়ে দিলেন বর্ষিয়ান অধ্যাপক। চিন্তিত মুখে বললেন, কিন্তু হুমকি চিঠি পেয়েও তাকে বার্তা না দেওয়াটাকে চরম মূর্খামি বলে। ওনার আগেই উচিত ছিল পুলিশের সাথে যোগাযোগ করা, অথবা মেয়েকে অন্য কোথাও সরিয়ে দেওয়া। বাবা হয়ে এত বড় দায়িত্ব জ্ঞানহীন আচরণ কি করে করতে পারেন উনি? বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। তাছাড়া প্রজ্ঞা শব্দটি দিয়ে যে কি বলতে চাইছে সেটাই আমার মাথায় আসেনি। দয়া করে সাহায্য করুন আমায়, মেয়েটাকে ওরা কিছু করে না ফেলে। বেশ কিছুক্ষণ এক মনে কিসব ভাবলেন প্রফেসর। তারপর দেরাজ খুলে বের করে আনলেন একটা হলদেটে প্রাচীন বই। এক নজরে দেখলে তাকে পুঁথি বলে ভ্রম হতে পারে। প্রায় 20 বছর আগে হাতে এসেছিল বইটা। এটায় বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া ও তার নানা চিহ্নের ব্যাপারে সবিস্তার বর্ণনা দেওয়া আছে। এককালে তন্ত্র জিনিসটা নিয়ে বড্ড চর্চা করতাম, তবে মণিমালার মৃত্যুর পর আর ওদিকে যায়নি। ঘরের বাম দিকের দেওয়ালে চন্দন কাঠের মালা গলায় ঝুলছে এক সুশ্রী মহিলার সাদা কালো ছবি। সেদিকে তাকিয়ে তিনি বললেন, তন্ত্র শব্দটা যত রহস্যময়, ঠিক ততটাই জটিল। একাধারে ঠিকঠাক সাধনা করলে তা যেমন সাধককে ভরিয়ে দেয়, ঠিক তেমনি একটু ভুল করলে তার মূল্য দিতে হয় মারাত্মকভাবে, যেমন আমি দিয়েছি মণিমালাকে হারিয়ে। পুরানো একরাশ কষ্ট যেন ঝরে পড়ল তার গলায়। এক্সকিউজ মি স্যার,
যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? না মানে ম্যাডাম কিভাবে? ইতস্তত করে জিজ্ঞাসা করলেন সমীর। ম্লান হাসলেন অধ্যাপক। জানালা দিয়ে বৃষ্টি ভেজা মরা রোদ দেখতে দেখতে অস্ফুটে বললেন, আসলে কি জানো, তখন অল্প বয়স, রক্ত গরম, নতুন কিছু আবিষ্কারের নেশা চেপে বসেছিল মাথায়। শিমলিপালে ছুটে গিয়েছিলাম এক তান্ত্রিকের সন্ধান পেয়ে, তন্ত্রবিদ্যা অধ্যয়ন করতে। খামখেয়ালি আমাকে একা না ছেড়ে সাথে গিয়েছিল মনি। ওটাই কাল হলো। তান্ত্রিকের গুপ্তবিদ্যা সামান্য ভুলের খেসারত দিতে হলো ওকে হারিয়ে। জানো, শরীরটাও খুঁজে পাওয়া যায়নি ওর। চশমা খুলে চোখ মুছলেন প্রফেসর উপাধ্যায়। ঘরে নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। দেওয়াল ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল সময় বিকেল 5টা। সূর্যদেব আর একটু পরেই বসবেন পাটে। জাগতিক অন্ধকার নেমে আসবে তার সমস্ত রহস্য ও অমানসিকতাকে সঙ্গী করে। সেই সঙ্গে জেগে উঠবে মানুষের মনের এক সুপ্ত অনুভূতি, ভয়। তা ফিরে আসবে প্রতিবার ভিন্ন ভিন্ন রূপে, আত্মাকে নাড়া দিয়ে জানান দেবে পরমাত্মার উপস্থিতি। হ্যাঁ, তা যা বলছিলাম, অরুণাববাবুর ঘরের দেওয়ালে যে চিহ্নটি আঁকা ছিল তা হলো উল্টানো ত্রিভুজের অন্তরে একটি চোখ। তন্ত্রমতে এটির অর্থ হলো প্রজ্ঞা, অর্থাৎ নারীর কুণ্ডলিনী জাগ্রত হওয়া। তন্ত্রের শেষ ধাপে যখন করুণা অর্থাৎ পুরুষের সঙ্গে প্রজ্ঞা অর্থাৎ স্ত্রীর মিলন ঘটে, তখন মিলন শেষে খুলে যায় পরমার্থের দ্বার। জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, সাধক লাভ করে ভৈরবী চক্রের সমস্ত শক্তি, অমানুষী শক্তি তার বশীভূত হয়। তাই এক অর্থে এটি বশীকরণের চিহ্ন বটে। সর্বসুলক্ষণা নারীকে যদি সবলে হরণ করে বিশেষ চক্র দ্বারা সাধনায় অংশীভূত করা যায় এবং সাধনা শেষে তার রক্ত আরাধ্যকে অর্পণ করা যায়, তবে সেই মৃত নারী পিশাচিনী রূপে সাধকের আজ্ঞাবহ হয় এবং তার দ্বারা সাধক অনেক অসাধ্য সাধন করিয়ে থাকেন। 3 রাত্রি মিলনের পরেই মন্ত্র পড়ে বলিদানের নিয়ম। তার মানে আমাদের কাছে সময় বড্ড কম, মাত্র 24 ঘন্টা। ঘরে পিনপতনের নীরবতা। সকলেই চেয়ে আছেন প্রফেসরের দিকে হাঁ করে। অরুণাভ অনুসূয়ার মুখে যুগপৎ বিস্ময় ও আতঙ্ক। কিছুক্ষণ নীরব থেকে সহসা কিছু মনে পড়ার মতো করে অনুসূয়ার দিকে তাকিয়ে প্রফেসর বললেন, দেখুন, আপনাকে একটা মেয়েলি ব্যাপার জিজ্ঞাসা করতে চলেছি। দয়া করে লজ্জা না করে উত্তর দেবেন। আপনার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য এটা জানা বড্ড জরুরি। আচ্ছা, সৌমিলিমা কি ঋতুমতি ছিল যখন তাকে অপহরণ করা হয়? নিদারুণ অস্বস্তি ও লজ্জা ফুটে উঠল অনুসূয়ার চোখে মুখে। চোখ মুখ লাল করে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও জবাব দিলেন, হ্যাঁ, কালই প্রথম দিন ছিল। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম সমীর। ঋতুমতি কন্যাই এই চক্রের জন্য প্রশস্ত। ঋতুর 3য় দিনই বলিদান কর্তব্য। এই নারীকে বলা হয় স্বয়ম্ভু কুসুম। তন্ত্রের সবচেয়ে ক্ষমতাশালী ও শুভ ফলদায়ী প্রজ্ঞা অর্থাৎ নারী। বেশি সময় নেই আমাদের কাছে। খোঁজো, মেয়েটিকে বলি দেওয়ার আগেই তাকে উদ্ধার করতে হবে আমাদের। বই বন্ধ করে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন প্রফেসর। কিন্তু স্যার খুঁজব কোথায়? আমার টিম সব অলিগলি চৌমাথা অপরাধীদের ঠেক সব খুঁজে নিয়েছে। আপনি যা বলছেন তাতে ওসব জায়গায় মেয়েটিকে পাওয়ার কথাই নয়। ওখানে নয়, ওখানে নয়। চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করার পর উত্তর দিলেন প্রফেসর,
এমন জায়গা খোঁজো যেখানে শ্মশান ও কবরস্থান পাশাপাশি অবস্থান করে ও যেখানে মানুষের যাতায়াত কম। এমন জায়গা তো তেমন মনে পড়ছে না। তড়াক করে লাফিয়ে উঠে সমীর বললেন, 1 মিনিট, মেদিনীপুরে এমন জায়গা আছে। পুরনো কবরস্থান ছিল এককালে, এখন 2-1খানা মরা মাঝে মধ্যে দাহ করা হয়। বড্ড নির্জন, লোকে দিন দুপুরে ঢুকতেই ভয় পায়। তবে আর দেরি করছো কেন? এক্ষুনি চলো, মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু স্যার, সত্যি বলতে ওই এলাকা আমার থানার আন্ডারে পড়ে না। যে থানার আন্ডারে পড়ে তার ওসি বঙ্কিমগুপ্ত বড়ই ভীতু লোক, মানে দিনের বেলাতেও ওইসব স্থান এড়িয়ে চলেন। থানার কনস্টেবলগুলিও তথই বচ, এসব কাজ কোনো মতেই এগোবে না। এতক্ষণ চুপ ছিলেন অরুণাভ। এবার সমীরের হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। প্লিজ সমীর, প্লিজ মেয়েটাকে বাঁচাও সমীর। ওর এত যন্ত্রণা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। প্লিজ প্লিজ ওকে বাঁচাও। আরে আর করছেন কি? উতলা হবেন না, আমি দেখছি কি করা যায়। দরকার হলে এখান থেকে পুলিশ যাবে, সৌমিলিকে কিচ্ছু হতে দেব না আমরা। দৃঢ় প্রতিজ্ঞ শোনালো তরুণ আইসির গলা। সকলে সেরে নিলেন দরকারি আলোচনা। অনুসুয়াকে ঘরে রেখে বাকিরা বেরোবেন এই স্থির হলো। সঙ্গে সাদা পোশাকে পুলিশ কর্মীরা। সন্তান হারানোর দুঃখকে গ্রাস করল তাকে উদ্ধারের ব্যস্ততা। ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দিল রাত 10টা বাজে। বাইরে কোথা থেকে ভেসে এলো এক অজানা পাখির হাড় কাঁপানো ডাক। বৃষ্টির বেগ আরও বেড়েছে। খোলা জানালা দিয়ে ভেসে আসছে তার ছাঁট। রাত কত বোঝা যাচ্ছে না অন্ধকার ঘরে। এক কোণায় টিম টিম করে জ্বলছে একটা ছোট্ট প্রদীপ। তাতে অন্ধকার তো কাটেই না, বরং আরও রহস্যময় হয়ে জাঁকিয়ে বসেছে তার অস্তিত্ব। পুজোর ঘরখানায় এখনও পোড়া ধূপধুনোর গন্ধ ভেসে বেড়াচ্ছে। পশ্চিম দিকে মুখ করে চেয়ে আছে ভয়ঙ্কর মূর্তিখানা। এখন অবশ্য কোনো আলো দেখা যাচ্ছে না তাতে। মেঝেতে ছড়িয়ে আছে কুচো ফুল, সিঁদুর ও কারুনবাড়ি। চক্রের কেন্দ্রে অবস্থান করছে একটা উল্টানো কড়ি। কিছুক্ষণ আগে সাধনার সময় এই কড়িটি দাপিয়ে বেরিয়েছে চক্রে। কিছুক্ষণ আগেই রমণ ক্লান্ত সাধক প্রস্থান করেছেন নিজ কুটিরে। 4 পায়ের ওপর নির্জীবভাবে শুয়ে আছে সিঁদুর ও রক্তে মাখামাখি হয়ে সৌমিলি। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে যন্ত্রণায়। পায়ের খাঁজ বেয়ে গড়িয়ে আসা রক্ত ভিজিয়ে দিয়েছে 4 পাই। আজও বেশ খানিকক্ষণ সাধনার নামে নারকীয় অত্যাচার চলেছে তার ওপর। সাধকের কাছেই সে জেনেছে কালই এসবের শেষ, বলি দেওয়া হবে তাকে। এতে নাকি অপার ঐশী শক্তির অধিকারী হবে সে। এসব কিছুই বুঝতে পারছে না সৌমিলি। সে শুধু এই নিত্যকার অত্যাচার থেকে মুক্তি চায়, ফিরে যেতে চায় নিজের প্রাত্যহিক জীবনযাত্রায়, বাবা মায়ের কাছে। বাড়ির উঠোনে থাকা পলাশ গাছটা ফুলে রাঙা হয়ে হাতছানি দিয়ে ডাকছে তাকে। বিকেল হলে ফেরিওয়ালার সুরেলা আওয়াজ আধো ঘুম আধো জাগরণে বাড়িয়ে দেয় হৃৎস্পন্দন। কতক্ষণ সময় কেটে গেছে কে জানে, 24 নাকি 48 ঘন্টা। বাবা মা এখনও তাকে খুঁজতে আসছে না কেন? এক প্রবল অভিমান, শারীরিক অপমান ও অসহায়তার অভিঘাতে চোখ ফেটে জল বেরিয়ে এলো তার। কেন সে এই নিদারুণ শারীরিক অত্যাচারের সময় বাধা দান করে উঠতে পারে না? এটা অনেক বড় বিস্ময় তার কাছে। পুজোর সময় সাধক তার হাতে থাকা করটি থেকে দুর্গন্ধযুক্ত কি যেন ছড়িয়ে দেয় তার গায়ে মাথায়। এতেই অবশ হয়ে যায় তার সারা শরীর। চেতন ও অবচেতনের মধ্যবর্তী সীমানায় তখন দোল খায় সৌমিলি। আর ওই সবুজ মূর্তিটা, এমন কোনো দেবতার কথা তো জানা নেই সৌমিলির। উফ, কি ভয়ঙ্কর লালসা ওই মূর্তির 2 চোখে। পুজোর সময় যেন 2 চোখ দিয়ে গিলে খায় সৌমিলির দেহ সৌষ্ঠব। দেবতা নাকি রাক্ষস?
খোলা জানালা দিয়ে বাইরে তাকায় সৌমিলি। আকাশটা আস্তে আস্তে ফর্সা হতে শুরু করেছে। বৃষ্টির তোড় কমিয়ে পালিয়েছে মেঘের দল। একটু পরেই পাখির গানে ভরে যাবে এলাকাটা। এছাড়া এই পাণ্ডববর্জিত স্থানে কোনো প্রাণী স্পন্দন নেই। কিন্তু ওটা কি? ঘোর লাগা চোখ ভালো করে কচলিয়ে আরেকবার তাকায় সৌমিলি। একদল সাদা পোশাকের বন্দুকধারী লোকের পেছনে তার বাবা না কি যেন সতর্ক দৃষ্টিতে খুঁজে চলেছে ওরা। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে সৌমিলির। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, বাবা, আমি এখানে। পারে না, অবশ হয়ে ঢলে পড়ে চারপাইতে। সূর্যের প্রথম আলো পড়ে তার গলায় ঝোলানো ছক্কাটা কাঁচের লকেট থেকে ঝলসে ওঠে আলো। সেই দুর্বোধ্য আলো চোখে পড়ে জানালার দিকে মুখ ফেরায় এক তরুণ বন্দুকধারী। খড়গপুর টাউন থানার আইসি সমীর ঘোষ যখন সাদা পোশাকে বিশাল পুলিশ বাহিনী, প্রফেসর উপাধ্যায় ও অরুণাভবাবুকে নিয়ে এলাকায় পৌঁছলেন, তখন ভোরের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। সারা রাতের প্রবল বৃষ্টিতে এলাকার মাটি কর্দমাক্ত ও পিছল। ইতিমধ্যেই তার দুজন কনস্টেবল আছাড় খেয়ে ভূপতিত হয়েছেন। একজনকে কামড়েছে জঙ্গলের বিষাক্ত পোকা। জঙ্গলে কবরস্থানের ভেতর প্রায় প্রতি ইঞ্চি আঁতিপাতি করে খুঁজে চলেছেন। ইতিমধ্যে কিছু একটা দেখতে পেয়ে চমকে উঠেছিলেন প্রফেসর উপাধ্যায়। আসলে সেটা আর কিছুই না। জঙ্গল যেখানে শেষ হয়েছে, একটা ফাঁকা মতো জায়গায় এখানে ওখানে ছড়িয়ে আছে পোড়া কাঠ, হাড়, খুলি এইসব। সেখানেই এক কোণে একটা পঞ্চমুণ্ডির আসন। যত্ন করে গাছের আড়ালে ঢেকে রাখা হয়েছে সেটা, লোকচক্ষুর অন্তরালে। সন্তর্পণে পা ফেলে হাঁটছেন তারা, যাতে পায়ের শব্দে সতর্ক না হয়ে যায় অপরাধী। কিন্তু শুকনো পাতার মচমচ আর পেছল কাদার ভেতর নৈশব্দ থাকতে পারছেন কই? ফাঁকা জমির একধারে ভগ্নপ্রায় একখানা দালান কোঠা। কোনো এককালে কোনো পাগল প্রকৃতিপ্রেমিক হয়তো তৈরি করেছিলেন সেটা। একধার দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে কংসাবতী নদী। সব মিলিয়ে জায়গাটা প্রকৃতিপ্রেমীদের আদর্শ হতে পারত কোনো এককালে। এখন অবশ্য বাড়িটার কঙ্কাল ছাড়া আর বিশেষ কিছুই বেঁচে নেই। কড়িবর গায়ে নানা পাখির বাসা। দরজা জানালার পাল্লা খুলে পড়েছে কবেই। বাড়িটার একদিক ধসে পড়েছে সময়ের প্রভাবে। ইতিউতি ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। বাড়ির ভগ্নাংশের পাশ দিয়ে সাবধানে পা ফেলে হাঁটছিলেন সমীর। বলা যায় না এইসব পুরাতন নোনাধরা ইঁটের ফাঁকে বসত গেড়ে বসে থাকতে পারে কোনো বিষধর সাপ। এছাড়া বিছে টিছে থাকাও বিন্দুমাত্র অসম্ভব কিছু নয়। আচমকা একটা আলোকরেখা চোখ ধাঁধিয়ে দিল তার। ঠিক যেমন আয়নার কাছে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে দেয়, ঠিক তেমন। তবে এ আলোর তীব্রতা আরও তীক্ষ্ণ, যেন 100টা আয়না রাখা আছে সূর্যালোকে। চোখের ইশারায় বাকিদের আসতে বলে বাড়ির দিকে অগ্রসর হলেন তিনি, চোখে মুখে ক্রমবর্ধমান বিস্ময়। দরজা বলতে এ বাড়িতে কোশমিনকালেও কিছু ছিল বলে এখন আর বোঝা যায় না। ভেতরে প্রবেশের জন্য আছে অপরিসর একটা ফাটল। সেই ফাটলের ফাঁক দিয়ে শরীরটাকে দুমড়ে মুচড়ে ভেতরে গলিয়ে দিল সমীর। ভ্যাপসা গুমোট গন্ধে ভরে আছে ঘরের ভেতরটা। নিশ্ছিদ্র অন্ধকার রাজত্ব করছে এখানে। চোখ সইয়ে নিতে সময় লাগলো কিছুক্ষণ। পিস্তলটা দুহাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে এগিয়ে গেলেন তিনি। এদিক ওদিক ছড়ানো মরার খুলি, হাড়, সব দেহের শেষ যাত্রায় আসা কাঁথা কানি, কাপড় চোপড় ডাঁই করা আছে একদিকে। দুটি মাত্র ঘর সাকুল্যে জীবিত এই ধ্বংসস্তূপে। সঙ্গে আসা কনস্টেবলদের একটি ঘরের দিকে এগোতে ইশারা করে অপর ঘরের দিকে এগিয়ে গেলেন সমীর। পেছনে অরুণাভ ও প্রফেসর উপাধ্যায়। ঘরের মাঝে আঁকা সুবিশাল হেক্সাগনটাকে দেখে চমকে উঠলেন বিদগ্ধ অধ্যাপক। ঘরের কোণে থাকা মূর্তিটাকে দেখে চাপা গলায় চিৎকার করে উঠলেন তিনি, ও মাই গড!
অরুণাভ এতক্ষণ আশ্চর্য হয়ে চারদিকে তাকাচ্ছিলেন। এবার চারপাইটার দিকে চোখ পড়তেই অস্ফুটে আর্তনাদ করে চোখ বন্ধ করে নিলেন তিনি। সমীর এতক্ষণ মূর্তির এপাশ ওপাশ ঘুরে দেখছিলেন ঘরখানা। আর্তনাদ শুনে ছুটে এসে যে দৃশ্যটার মুখোমুখি হলেন তা মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল তাকে। তারপরেই তিনি নিজের গা থেকে জামাখানা খুলে ক্ষিপ্রতার সঙ্গে মুড়িয়ে নিলেন সৌমিলিকে। ঘাম ও অডিকোলনের মিশ্র গন্ধে ঘোলাটে চোখ খুলে চাইল সৌমিলি। তার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে তার নাম ধরে ডাকছিল এক সুদর্শন যুবক। ধীরে ধীরে তার বুকের ভেতর ঘুমিয়ে পড়ল সৌমিলি। ইতিমধ্যে অন্য ঘর থেকে এক শিড়িঙ্গে ব্যক্তিকে হিড়হিড় করে টেনে এনেছে কনস্টেবলরা। তার সদ্য ঘুম ভাঙা চোখে ধিকি ধিকি জ্বলছে আগুন। সমীরের কোলে ঘুমন্ত সৌমিলিকে দেখে চিৎকার করে উঠল সে। এই! কনস্টেবলদের হাত ছাড়িয়ে এগিয়ে গেল মূর্তিটার দিকে। আচমকাই লোকটার দিকে এগিয়ে গেলেন প্রফেসর। ক্ষিপ্র হাতে তার টুঁটি চেপে ধরে গর্জে উঠলেন। আবার এসেছিস তুই? মণিমালাকে নেবার পরেও শান্তি লাভ হয়নি না তোর? তার চোখের আগুন দেখে লোকটি কি বুঝলো কে জানে, স্মিত হেসে ভাঙা হিন্দিতে বলল, आज रात सिद्धि मिलेगा, चाहो तो आओ। চাপ! আবারও গর্জে উঠলেন প্রফেসর। আক্রোশে অন্ধ হয়ে এক ৮২ শিক্ষার থাপ্পড় কষিয়ে দিলেন লোকটার গাল লক্ষ্য করে। পটকা ফাটার মতো শব্দ হলো একটা। লোকটা কাত হয়ে পড়ল একদিকে। ইতিমধ্যে ঘটল এক আশ্চর্য ঘটনা। সবুজ মূর্তিটা হঠাৎই যেন নড়ে চড়ে উঠল। ঝলসে উঠল তার দুই পাথুরে চোখ। অপার্থিব সবুজ ধোঁয়ায় ঢেকে গেল ছোট্ট প্রায়ান্ধকার ঘরখানা। সেই সঙ্গে দেখা গেল এক অদ্ভুত মূর্তি। ৬.৫ ফুট লম্বা, পিঙ্গল মূর্তির পরনে কালো আলখাল্লা, চোখে ধিক ধিক করে জ্বলছে আগুন। তাকে দেখেই একটা অদ্ভুত শব্দ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অরুণাভ। মূর্তি পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো সমীর ও সৌমিলির দিকে। আচমকা তার পথরোধ করে দাঁড়ালেন বর্ষিয়ান প্রফেসর। বললেন, সেদিন আমার বিদ্যা উন্নত ছিল না, জানতাম না কি করে থামাতে হয় তোর পোষাই পিশাচকে। মণিমালাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছিলি তোরা। সঠিক সময় পৌঁছতে না পারায় বাঁচাতে পারিনি ওকে। তবে আর না, আর কেউ নিজের জীবন হারাবে না তোর খণ্ড সাধনার জন্য। পকেট থেকে একটা চ্যাপটা পারফিউমের শিশির মতো বোতল বের করে আনলেন প্রফেসর। বিন্দুমাত্র কাল বিলম্ব না করে ঢেলে দিলেন মূর্তিটার মাথায়। তীব্র শীষ দেওয়ার শব্দে কেঁপে উঠল ঘরখানা। চোখের পলকে ধোঁয়ায় মিলিয়ে গেল সেই মূর্তি। আচমকা যেন ভূমিকম্প শুরু হলো ঘর জুড়ে। ইতিমধ্যে চক্রের ভেতর লাথালাথি করে সব কলস উড়িয়ে দিয়েছে দুজন কনস্টেবল। একজন সুযোগ বুঝে লাথি কষিয়েছে মূর্তিটার পেটে। মাটিতে পড়ে চুরচুর হয়ে গেছে মূর্তিখানি। সমীর, অরুণাভ বাবার সমীরকে নিয়ে শীঘ্র বেরো ঘর থেকে, এখনই এটা ধসে পড়বে। সৌমিলিকে কোলে তুলে ফাটল বরাবর ছুটলেন সমীর। বাকি দুজন কনস্টেবল প্রায় ঘাড়ে করে বের করে আনলো অরুণাভকে জানালা দিয়ে। প্রফেসর কোনো ক্রমে ফাটল বলে বেরিয়ে এসে হাঁপাতে লাগলেন। এত হুড়োহুড়ির মধ্যে কনস্টেবলদের হাত ছাড়িয়ে মূর্তির দিকে ছুটে গিয়েছে শৃঙ্গী তান্ত্রিক। তাকে ভেতরে রেখেই বেরিয়ে এসেছে তারা। একটা বিশাল শব্দ করে ধসে পড়ল বাড়ির বাকি অংশ। প্রবল শব্দে ভয়ভীত হয়ে চিৎকার করে আকাশে উড়তে শুরু করে দিয়েছে পাখিরা। ওই মূর্তিটা কি ছিল স্যার? আনমনে কি যেন ভাবছিলেন প্রফেসর। সমীরের ডাকে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, হ্যাঁ, ওই মূর্তিটি হলো তন্ত্র পিশাচের মূর্তি। এটি তান্ত্রিকের সহযোগী, আবার আরাধ্যও বটে। দিনের পর দিন বিভিন্ন প্রক্রিয়ায় সাধনা করে একে জাগ্রত করতে হয়। বলির দিনে স্বয়ং পিশাচ মিলিত হয় প্রজ্ঞার সঙ্গে।
ইতস্তত করে খানিকটা অস্বস্তি নিয়েই সমীর জিজ্ঞাসা করলেন, তার মানে ম্যাডামকে ইনি? হ্যাঁ, মণিমালা এদের দ্বিতীয় শিকার ছিল। 20 বছর পর পর এক বিশেষ চিঠিতে এই প্রক্রিয়া চালাতে হয়। প্রফেসরের শেষের কথাগুলো বড্ড ক্লান্ত শোনাল। ইতিমধ্যে জ্ঞান ফিরেছে অরুণাবর। মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন তিনি। সকলকে এবার নিয়ে যেতে হবে হাসপাতালে, সৌমিলিকে ভর্তি করতে হবে। এছাড়া প্রফেসরের নিজের বুকের বাঁ দিকে কেমন আচমকা একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। ধীরে ধীরে তা চলে যাচ্ছে আয়ত্তের বাইরে। সৌমিলির সেরে উঠতে সময় লেগেছিল প্রায় 4 মাস। ইতিমধ্যে বাড়ি বিক্রি করে কৌশল্যার দিকে ফ্ল্যাট পেয়ে সরে এসেছেন অরুণাববাবুরা। সৌমিলির সঙ্গে সমীরের বন্ধুত্বটা পৌঁছেছে এক বিশেষ জায়গায়। 2 মাস পর তাদের বিয়ে। প্রফেসর অর্ণব উপাধ্যায় সেদিনই হাসপাতালে যেতে যেতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডাক্তার ডেথ সার্টিফিকেটে লিখেছিলেন মাল্টিপল অ্যাট্যাকস অন দ্য হার্ট, কিন্তু থানার সিনিয়র কনস্টেবলরা এখনও বলাবলি করে ওই মূর্তির সাথে লড়াই করতে গিয়েই নাকি প্রাণ হারিয়েছিলেন তিনি। মেদিনীপুরের নদীর ধার ঘেঁষা এই জনমানবহীন স্থানে এখন ফ্ল্যাট বাড়ি গড়ে উঠেছে। কিছুদিন পরে আলো আর মানুষের গমগমে উষ্ণতায় অন্ধকারের রহস্য বিদায় নেবে চিরকালের জন্য। আপনারা শুনলেন রিয়া ভট্টাচার্যের লেখা গল্প প্রজ্ঞা। আজকের গল্প পাঠে আমি সায়ন, অন্যান্য চরিত্রে শ্রীরূপ, লাবণী ও সাবর্ণ। কেমন লাগলো আপনাদের গল্পটি লিখে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আমরা আবার খুব তাড়াতাড়ি হাজির হব পরবর্তী গল্প নিয়ে। বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।